এটা আসলে আমার খুব অভিভূত হওয়ারই ব্যাপার। আমি অত যে বিরাট কিছু বা খুব জ্ঞানী ব্যক্তি মোটে নয়, আমি আপনাদের মতনই অতি সাধারণ একজন মানুষ। আমার হয়তো পার্থক্য এটা হতে পারে যে কোন একটা বিষয় নিয়ে একটু ভাবার চেষ্টা করি এবং সমষ্টির জায়গা থেকে, সকলের জায়গা থেকে ব্যাপারটা হাজির করার চেষ্টা করি। এবং আমি বিশ্বাস করি তর্ক বিতর্ক আলাপ আলোচনা এবং একই সঙ্গে যেটাকে আমরা বলে সমষ্টিগতভাবে সিদ্ধান্ত নেবার একটা প্রক্রিয়া, সকলে মিলে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। যাদের সঙ্গে আমরা একসঙ্গে বাস করব, একই দেশে বাস করব, একই রাষ্ট্রে বাস করব, তাদের সঙ্গে বহু রকম মত পার্থক্য থাকবে, কিন্তু তারপরেও আমাদের খুঁজে বের করতে হবে যে কোন কোন নীতি, কোন সার্বজনীন আদর্শের ভিত্তিতে আমরা সকলকে অন্তর্ভুক্ত রাখতে পারি। এটা হচ্ছে প্রথমত আমি যখন চিন্তা করি এটা মনে রাখি। আর যখন রাজনীতি কথাটা আমরা ব্যবহার করি, আমরা রাজনীতির কথা কিছু বর্গ ব্যবহার করি খুব এলোমেলো ভাবে। আসলে সত্যিকার অর্থে একটি দেশকে গঠন করতে হলে আপনাকে কিছু প্রশ্ন, কিছু শব্দ, কিছু বর্গ, কিছু ধারণা এটা খুব স্পষ্ট মাথার মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু দেশটা কিন্তু অগ্রসর হতে পারে না। এই ব্যাপারটা সাধারণত মীমাংসা করে বাংলাদেশের বুদ্ধিজীবী শ্রেণীরা করে, পৃথিবীর সব দেশে বুদ্ধিবৃত্তিক শ্রেণী, বুদ্ধিবৃত্তিক বিকাশ যখন হয় তখন অনেকগুলো ধ্যান ধারণা, অনেকগুলো আপনার রাজনৈতিক বর্গ বলুন বা দার্শনিক বর্গ বলুন, এগুলো পরিষ্কার হয়। পরিষ্কার হলে এটা ধীরে ধীরে জনগণের চেতনার মধ্যে এটা সঞ্চারিত হয় এবং জনগণ তখন আর ভুল করে না। যেমন ধরুন আমরা যে যে আলোচনা যখন করি, এই যে আমি আজকে তো সাদিক ভাই আজকে আমাকে ডাকেন না, অনেকবারই তিনি আমাকে ডেকেছেন এবং আমি সবসময় সাড়া দিয়েছি, কখনো এটা না বলিনি। কেমন, আমি মানুষকে ভালোবাসি এবং তাদের কথা শুনতে পছন্দ করি। তারা আমার সঙ্গে একেবারে মতের বিরুদ্ধে, তাদের কথা আমি শুনতে পছন্দ করি, কারণ দরকার আছে আমার নিজের শোনা, নিজের চিন্তাকে পর্যালোচনা করা, ভাবার আমার দরকার আছে। তো আমরা কি করি খেয়াল করেন, আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে সরকার এবং রাষ্ট্রের পার্থক্য বুঝাতে পারছি না। আমরা এখনো পর্যন্ত আমাদের সাংবাদিক ভাইদেরও বোঝাতে পারি না যে আপনারা যখন কোনো একটা প্রশ্ন বিশেষভাবে তোলেন, যখন যেভাবে প্রশ্নটা তোলেন, এটা কিন্তু রাজনীতির হয় ক্ষতি হবে অথবা ভালো হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই গতকাল রাতে একটা টেলিভিশন শুনে আমি বলেছিলাম, আপনি যখন বারবার এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, বলেন না আপনার সকালে, আপনার সকালে বলেন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তো আমরা সবাই তো বলছি সারাক্ষণে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু একটা লিগ্যাল একটা ধারণা আছে, তার একটা রাজনৈতিক একটা মানে আছে, মর্ম আছে। অন্তর্বর্তীকালীন সরকার তাকে বলা হয় যে সরকার একটা ব্যবস্থার চলে গিয়েছে, একটা ব্যবস্থা অন্তর্হিত হয়েছে এবং সেই ব্যবস্থা নতুন ব্যবস্থা হওয়া পর্যন্ত সে আছে। পুরনো ব্যবস্থা শেষ, নতুন ব্যবস্থা জনগণ তৈরি করবে। কারা তৈরি করবে? জনগণ তৈরি করবে। কোনো জাতীয় ঐক্যমত্য কমিশন করবে না, কিন্তু জনগণ করবে। জনগণ কি করে করবে এটা পরে আসছে। তাহলে ওই যে আপনার একটা পুরনো ব্যবস্থার পতন ঘটেছে, চলে গেছে, এখন নতুন একটা ব্যবস্থা যখন আসবে তখন কি হবে, এই যে পর্বটা, এটাকে বলে ইন্টারিম গভর্নমেন্ট, এটাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার না। আপনি কেন বারবার এই শব্দটা ব্যবহার করেন? এই সরকার হচ্ছে উপদেষ্টা সরকার। এই সরকার শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ নিয়ে গঠিত একটি সরকার। কিন্তু আপনারা বারবারই কিন্তু জনগণ বিভ্রান্ত করেছেন, আপনারা সাংবাদিকরা। বিভ্রান্ত করার ফলে আজকে এই জটিলতা তৈরি হয়েছে। একটা ডক্টর ইউনূসকে দোষ দিলাম না, কেন আপনার বারবারই অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকার, এটা একটা উপদেষ্টা সরকার। এই উপদেষ্টা সরকারের কাজ কি? এই উপদেষ্টা সরকার একটা মাত্র কাজ হলো যে চুপ্পুকে উপদেশ দেওয়া। তাদের উপদেষ্টার প্রধান হলেন প্রেসিডেন্ট, তারা তাকে উপদেশ দিবেন। এখন আপনি এই তথাকথিত ঐক্যমত্য কমিশন যা কিছু করেন, এটা কার কাছে যাবে? এই দলিলটা চুপ্পুর কাছে যাবে। আপনারা তো এটাই বানাইছেন। আপনারা তো 5 তারিখে গণঅভ্যুত্থানের পরে এরকম সরকারই বানিয়েছেন। তারপরে এই সরকারের পক্ষে এই ধরনের একটা এই ব্যবস্থাটা, পুরনো ব্যবস্থাটা টিকে রাখছেন, শেখ হাসিনার রাষ্ট্র টিকে রাখছেন আপনার সাথে রাখিয়ে, তারপরে এটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার। এই করতে করতে আপনারা এই জায়গায় আসছেন। এই দেখেন একটা খুব সহজ শব্দ, কিন্তু বলার মধ্যে বিরাট আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। এখন স্বভাবতই এই ডক্টর ইউনূস নিজে অবশ্যই একটা আইনি বিরাট প্রবলেমে পড়ে গেছে। আপনি এই জাতীয় সনদ বলেন কি বলেন, এটা তো কোনো লিগ্যাল বৈধতা নেই। এটা আমি ঘরে বসে 10টা লোক নিয়ে আলোচনা করতেই পারেন, এটা কোনো লিগ্যাল বৈধতা নেই।
এটা তো কোনো গণপরিষদে বসে আলোচনা হচ্ছে না, এটা কোনো জাতীয় সংসদে বসে আলোচনা হচ্ছে না, এটা এইরকম একটা সবার মতন। তো আমরা যদি আজকে দাবি করি যে এখানে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি এবং এই সিদ্ধান্তকে আমাদের সাংবিধানিক বৈধতা দিতে হবে, এটা হয় নাকি রে ভাই? এইসব তামাশা চলে নাকি? পৃথিবীর কোথাও এগুলো আছে যে আমি এখানে বসে আপনার দিবেন, হ্যাঁ আমরা এটা সাংবিধানিক বুঝে দিত? কেন দিব? হু আর ইউ? সাংবিধানিক বৈধতা একমাত্র দিতে পারে যদি জনগণ একটা গণপরিষদ নির্বাচন করে। সেই গণপরিষদে যদি সে কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে, সে তখন এটা সাংবিধানিক বৈধতা পায়। তাও অনেক সময় সাংবিধানিক বৈধতা পায় না, তখনও গণভোট বা রেফারেন্ডামের আপনার প্রশ্ন আসে। আচ্ছা, এখন আপনারা বারবার বলছেন গণভোট, গণভোট কে দেবে? এই সরকার কি এখতিয়ার আছে গণভোট দেবে? সে তো বলছে আমি এই সংবিধান রক্ষা করবো, কিসের গণভোট? তো আপনার এই যে দেখছি আপনার শব্দ ব্যবহার করছেন, জনগণকে উত্তেজিত করছেন কেন? যেহেতু আমাদের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমাদের সংবাদের তথাকথিত সুশীল এবং বুদ্ধিজীবীরা তারা লুটেরা, মাফিয়া শ্রেণীর দালাল। জেনে শুনে না, কিন্তু আপনাদের কেউ যদি কোটি টাকা দিয়ে করায় তো আমি খুশি হইতাম, ঠিক আছে টাকা তো পাইছেন। আপনারা দালালি করতেছেন না জেনে, না জেনে, যেহেতু যে শব্দটা ব্যবহার দরকার নাই সেই শব্দগুলো আপনার সমাধানে ব্যবহার করেন। অথচ জনগণকে এডুকেট করা আপনাদের কাজ, যে এই সরকার একটা উপদেষ্টা সরকার, এর কাছ থেকে আমাদের কিছু বেশি পাওয়ার নাই এবং তার উচিত হবে যত দ্রুত সম্পদ যদি কিছু উপদেশ দিবার থাকে সে দিয়ে যাবে ডক্টর ইউনূসকে। আমরা 5 তারিখে গণঅভ্যুত্থান করেছি এবং 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে আমাদেরই মধ্যে কেউ একটা অংশ একটা চরম বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সঙ্গে। তারা সেই বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে হবে। কারণ গণঅভ্যুত্থানের পরে যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা অবিলম্বে। এবং তার কি ফর্মুলা ছিল? হ্যাঁ ছিল। আমরা তো বারবারই বলেছি তার ফর্মুলা খুব সহজ। আপনি যখনই এরকম একটা গণঅভ্যুত্থান হয় তখন এই গণঅভ্যুত্থানের পরে যে ক্ষমতাটা আসে এটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা। দেখেন এগুলো তো এই বসে বসে ইউনিভার্সিটিতে এগুলো কিন্তু শেখাবার কথা। আমি আপনাদেরকে এগুলো বলতে যাওয়াটা আমার জন্য বেয়াদবি, কিন্তু কি করবো, উপায় নেই এখন। কারণ এটাকে বলে গাঠনিক ক্ষমতা। গাঠনিক ক্ষমতা মানে জনগণ অভ্যুত্থান করে, উৎখাত করে একটা ক্ষমতা দিয়েছে, যে নতুন যে তাদের পক্ষের যে শক্তি, যাকে আমরা কি অন্তর্বর্তীকালীন সরকার বলি, যদি হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকার। 5 তারিখে এটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকার গঠিত হয় নাই। তারা যারা আন্দোলনের শক্তি ছিল তাদের কাছে একটা গাঠনিক ক্ষমতা বাংলাদেশের জনগণ তাদের কাছে সমর্পণ করেছে 5 তারিখে, যখন শেখ হাসিনা চলে গেছে। তারা যদি সেই যাদের কাছে ক্ষমতাটা ছিল তারা কেন, কিসের যুক্তিতে, কাদের পরামর্শে এটা সেনাবাহিনীর হাতে তুলে দিল? এটা হচ্ছে প্রশ্ন। খুব সহজ ব্যাপার, যে তোমরা কিসের ভিত্তিতে? ওয়াকারুজ্জামান সাহেব একটা সেনাবাহিনী, তিনি একজন প্রধান, খুব ভালো। আমাদের সৈনিকদের মধ্যে বিশাল একটা অংশ গণঅভ্যুত্থানের পক্ষে। তারা বলেছে আমরা গুলি চালাবো না আমাদের ছেলেদের বুকের উপরে, খুব ভালো। এবং তার ভিত্তিতে গণঅভ্যুত্থানটা হয়েছে। তাহলে গণঅভ্যুত্থানের চরিত্রটা কি ছিল? ছাত্র, জনতা, সৈনিক। কিন্তু আপনার কি সংবাদ মাধ্যম একবারও কি সৈনিকদের নাম উচ্চারণ করেছেন? আপনারা করেন নাই। তাদের যে যোগ্য মর্যাদা পাওয়ার কথা আমরা কিন্তু তাদেরকে এটা দেই নাই, আমরা জনগণও দিই নাই। আমরা এখানে যখন আলোচনা করি আমরা ভুলে যাই, আমরা ওই দুনিয়ার সব কথা ঘুরে বলি, আসল কথাটা বলি না। তাহলে ছাত্র, জনতা এবং সৈনিকের কি মৈত্রীর ভিত্তিতে একটা গণঅভ্যুত্থান ঘটেছে। এবং গণঅভ্যুত্থানটা ঘটবার পরে 5 তারিখে যারা এই গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিল তাদের কাছে জনগণ তাদের ভবিষ্যৎ তুলে দিয়েছে, গাঠনিক ক্ষমতাটা তাদের হাতে তুলে দিয়েছে। তাহলে তাদেরকে কারা সেনাবাহিনীর কাছে নিয়ে গেল? তাদেরকে যারা তারা নিয়ে গেল, গিয়ে এই পুরনো সংবিধান মানে শেখ হাসিনার সংবিধান, যে ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে জনগণ আত্মাহুতি দিল, শাহাদাত বরণ করলো, ঠিক সেই রাষ্ট্রটাই আবার রক্ষা করবার শপথ দেওয়াবার পথে নিয়ে গেল। তা আপনারা তো 8 তারিখে পরাজিত হয়ে গেছেন, আপনার তো পরাজিত হওয়ার তো দরকার নেই। এখন যে কেন কথাটা বলছি ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে, এইটা কিন্তু আমি আজকে নতুন বলছি না, বারবার বলা সত্ত্বেও প্রথম দিকে লোক হাসাহাসি করছে, আমাদের সাহেব কি বলে, ঠিক আছে না, আমাদের হাসিনাকে তাড়াই দিয়েছে। এখন নতুন সরকার হবে, নতুন রাষ্ট্র না। কিন্তু দেখেন সরকারের রাষ্ট্রে কোনো
আমরা বুঝি না পার্থক্যটা কি। সরকার কি আসলো না আসলো কিছু আসে যায় না। সেনাবাহিনী যখন অভ্যুত্থান করে তখন সে কি করে? সে সংবিধান স্থগিত করে না? আপনি দেখছেন তো, স্থগিত করে। আর কি করে সে বলে আমি এখন থেকে ফরমানের দ্বারা দেশ চালাবো, আদেশ দেব, আদেশের ভিত্তিতে দেশ চলবে। আবার যখন আমি সংবিধান আবার এটাকে জীবিত করবো তখন সংবিধানের মধ্যে দেশ চলবে। খুব সহজ। এটা যে আমরা দেখছেন, আপনাদের অভিজ্ঞতা এর আগে ঘটেছে, আপনারা দেখেছেন। তাহলে আপনাদের অভিজ্ঞতা হয় না কেন, শেখেন না কেন অভিজ্ঞতা থেকে? তাহলে এবার ক্ষেত্রে যদি সামরিক বাহিনী যদি আদেশের দ্বারা, ফরমানের দ্বারা দেশ চালাতে পারে, তাহলে জনগণ বুঝি আদেশের দ্বারা দেশটা চালাতে পারবে না? আমাকে বুঝে বলেন কেন পারবে না? তাহলে নিঃসন্দেহে সেই 5 তারিখে যদি আপনি বলবেন আজকে থেকে, যদি তারা বলতো আজকে থেকে জনগণ যাদেরকে এই ক্ষমতা এনেছে, যাদের নেতৃত্বে তারা এই গণঅভ্যুত্থানটা ঘটিয়েছে, তাদের আদেশে দেশ চলবে যতক্ষণ পর্যন্ত আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারি। তাহলে কারা এই প্রক্রিয়াটাকে নস্যাৎ করা হয়েছে? এখন আপনারা আমাকে বলতে পারেন এটা তো আমরা জানতাম না। হ্যাঁ ঠিক আছে, আপনারা জানতেন না, কিন্তু যারা আমার বই পড়েছে 2023 সালের গণ অভ্যুত্থান ও গঠন বা তার আগে সংবিধান ও গঠনতন্ত্র, তারা তো জানে এটাই ফর্মুলা। পৃথিবীর সব দেশে গণ অভ্যুত্থানের ফর্মুলা এটাই, নতুন তো কিছু না। তাহলে এই যে জনগণের সঙ্গে যারা প্রতারণাটুকু করলো, যে বিশ্বাসঘাতকতা করলো, আর এখন সেনাবাহিনী বনাম জনগণের বিরোধটা তৈরি করে এখন সেনাবাহিনীকে ধ্বংসের জন্য চেষ্টা হচ্ছে, এদেরকে আপনি কি করে আপনি চিনবেন? এদেরকে তো চিনতে হবে। কারণ আপনি যে বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ, আপনি সেনাবাহিনীর বহু দোষ আছে। 71 সালে, শুনুন কিছু কথা পরিষ্কার করে বলতে হবে, 71 সালে কোনো রাজনৈতিক দল কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই সে অর্থে। তাদের অবদান আছে রাজনৈতিক, যুদ্ধ করেছে কিন্তু সেনাবাহিনী, সৈনিকেরা, এই মেজর জেনারেল এটা করেছে। এবং সমস্ত পরবর্তীকালে সেসব মুক্তিযোদ্ধাদের আপনারা বাংলাদেশের এই নাগরিকরা যারা মুক্তিযুদ্ধের জন্য সবসময় মুখে ফেনা তোলেন, এইসব মুক্তিযুদ্ধের সৈনিকদেরকে কিন্তু আপনারা ফাঁসি দিয়ে মেরেছেন ধীরে ধীরে। ভুলে যাবেন না হিস্ট্রি। ফলে আপনাদের পরিণতি খুব খারাপ আসছে। কারণ এখনো পর্যন্ত আপনারা কিন্তু হুঁশে আসছেন না যে রাষ্ট্র গঠন করার কাজটা অত্যন্ত কঠিন কাজ, চিন্তা করতে হয়। এটা করতে গিয়ে বহু লোক শাহাদাত বরণ করে। আমাদের জীবন তুচ্ছ, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, বের করে দিতে পারেন এখান থেকে, গুলি করে মারতে পারেন, তাহলে আমার কি এসে যায়? কিন্তু আমার বিবেক যেটা বলবে এটা আমি আপনাদেরকে বলবো। তাহলে এরপরে সিস্টেমেটিক্যালি আমরা কি করেছি? আমরা এই সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা করেছি। যারা মুক্তিযুদ্ধ করে দেশে, দেখেন আপনি যতগুলো লোকের দেখুন নামে, সেই আপনি কি বলে মুজিবুর রহমানকে হত্যার জন্য ফাঁসি দিচ্ছেন, জিয়াউর রহমানকে হত্যার জন্য ফাঁসি, এরা কারা? একটু হিসাব নেন না আপনারা। এদের কি কোনো অবদান ছিল না বাংলাদেশে 71 সালে? আপনাকে বিচার করেছে, মূল্যায়ন করেছেন? তাদের কি ক্ষমা পাওয়ারও যোগ্যতা ছিল না তাদের? আচ্ছা গেল সেই প্রসঙ্গটা। এরপর তো হুঁশে আসতে হবে। এখনো আপনারা বুঝতেছেন না যে বাংলাদেশে একটা সেনাবাহিনী, সেনা প্রতিষ্ঠান গড়তে দেবে না ভারত আমাদের। আপনারা দেখেছেন কিছুদিন আগে সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থান ঘটাবার প্রচন্ড চেষ্টা চালিয়েছে কলকাতা থেকে বিভিন্ন মিডিয়া। হ্যাঁ কালকে অভ্যুত্থান হয়ে গেছে, ওই জেনারেল আসতেছে, ওই জেনারেল আসতেছে, ওখানে সে এখন আর নাই। এই হাজার রকম প্রপাগান্ডা, গুজব। এবং আমাদের যারা বিশেষত আমাদের অনেক প্রাজ্ঞ ইউটিউবার আছে, তারাও অনেক সময় বলতেছে হ্যাঁ এ থাকা যাবে না, ব্যক্তির বিরুদ্ধে আপনি আক্রমণ করছেন। তো হতেই পারে, ব্যক্তি, আমি খুব খারাপ লোক হতে পারি, প্রতিষ্ঠান তো খারাপ হতে পারে না। তাহলে প্রতিষ্ঠান তো আমি টিকে রাখতে হবে। আরো খেয়াল করেন, প্রত্যেকটা পদক্ষেপ খেয়াল, কত বড় বড় ভুল আমরা করি। গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা গুম কমিশন করেছেন, খুব ভালো কথা, গুম আইন করবেন, কিন্তু করেন না এখনো পর্যন্ত। আচ্ছা এটা করবার আগে, এইটা যে আপনারা করবেন আগে, তাহলে বাংলাদেশের যে সকল সেনা সদস্যরা এইসব খারাপ কাজ করেছে, এইসব খারাপ কাজ করবার প্রক্রিয়াটা কি ছিল? কেন তারা এই খারাপ কাজটা করলো? একজন সৈনিকের সবচেয়ে বড় মর্যাদা তার, সে যখন নিরস্ত্র মানুষকে সে কখনো গুলি করে না, এটা তার প্রশিক্ষণ না। একজন সৈনিক যদি নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করে, সে কখনো সৈনিক হতে পারে না। কারণ সৈনিকের ট্রেনিং সে পায় আরেকটা অস্ত্রধারীর সঙ্গে যুদ্ধ করতে যে তার শত্রু। দেখেন আপনার র্যাব বানিয়েছেন, র্যাব বানিয়ে কি করেছেন? সেনাবাহিনীর থেকে লোক এনেছেন, লোক এনে র্যাবে ঢুকিয়েছেন। কার অধীনে? মিনিস্ট্রি, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এবং রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের দিয়ে, আপনারা চালিয়েছেন, পলিটিক্যাল পার্টিগুলো আপনারা করেছেন এসব।
এখন চালিয়ে আপনারা এই যে করেছেন, কেন আপনার ওখানে অপারেশন প্লেন হার্ট ভুলে গেছি কি আমরা করেছেন এগুলা? জঙ্গলে করেছে, কারা করেছে? র্যাবের দ্বারা করা হয়েছে। আমি সেই সময় আমার লেখা পড়বেন, সেই সময় আমি লিখেছি যে বিএনপির ধ্বংসের কারণ হবে এই র্যাব গঠন। আমি লিখেছি, আপনার সেই লেখা এখনো আছে, আপনারা পাবেন সেটা। কেউ তো আমাদের কথা শোনেন না। তাহলে এত বড় গণ অভ্যুত্থান হয়ে গেল, আপনারা কি র্যাব বিলুপ্ত হওয়ার কথা বলেছেন? কেউ র্যাব বিলুপ্ত হবে না কেন? আমি তো র্যাব তো বিলুপ্ত হবে এটার বিরুদ্ধে হিউম্যান রাইট ওয়াচ থেকে আরম্ভ করে পৃথিবীর এমন কোনো মানবাধিকার সংগঠন নাই যারা এটাকে ঘাতক সংগঠন না বলেছে। এটার বিপদের দিকটা আপনাকে বুঝা বলি। ঘটনাটা কি হয়েছে আপনাদের বুঝবেন যে কত খারাপ পরিণতি আসতেছে আপনাদের সামনে। কারণ আপনি যে সেনাবাহিনীকে দিয়ে এই কাজটা, অপরাধের কাজটা আপনারা করিয়েছেন, কেমন এই মানবাধিকার বিরুদ্ধে হত্যাকাণ্ডটা আপনি চালিয়েছেন, তাকে আবার সেনাবাহিনীতে ফেরত নিয়ে গেছেন, তাকে আপনার সেনাবাহিনীর ভেতরে ফেরত নিয়ে গেছেন। তা আপনারা কি আয়নাঘর হবে? তো না, তো হবেটা কি রে ভাই? এটা তো আপনারা করেছেন, আপনারা তো করতে দিয়েছেন, আপনারা তো র্যাব বানিয়েছেন। এখন ঠিক আছে, আপনার সেনাবাহিনী এই বিশেষ জেনারেলদের আইনা আপনারা বিচার করবেন, আমি তার পক্ষে। আপনারা আদালত বানিয়েছেন, কিন্তু এই আদালত কি প্রশ্নবিদ্ধ না? এই আদালতে যাদেরকে আপনারা ফাঁসিতে ঝুলেছেন এর আগে জামাত ইসলামীর আন্তর্জাতিক যদি আইনের চোখে এই আদালত কি লোকে বলছে এটা একটা স্ট্যান্ডার্ড আদালত? বলতেছেন আন্তর্জাতিক অপরাধের বিচার করবেন আদালতে। এটা কি আন্তর্জাতিক আদালত না ডোমেস্টিক আদালত? শেখ হাসিনার দ্বারা প্রতিষ্ঠিত আদালত। এই আদালতে বিচার করতে নামছেন তাদেরকে। আমাদের কি সেনাআইন ছিল না? আমাদের কি সেনাআইন নাই? আমাদের কি মিলিটারি কোর্ট নাই? তো আপনার সেই মিলিটারি কোর্টে ওয়াকারুজ্জামান সামনে কেন বলেন না আমরা আপনাকে 1 মাস সময় দিলাম, যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে তাদের বিচার আমরা দেখতে চাই? তার মানে আপনারা জেনে না বা না জেনে আপনার আজকে একটা প্রতিষ্ঠানকে আমরা ধ্বংস করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন রাজনৈতিক দলগুলো। কেন? কারণ আপনারা লুটপাট করতে চান আগামী দিনে। তো এটা তো চলবে না। কিন্তু আমাদের দরকার প্রতিষ্ঠান। আমাদেরকে আজকে যদি দেখবেন বাংলাদেশ এত বেশি রকম সিকিউরিটির দিক থেকে এত অনিরাপদ। আপনি পররাষ্ট্র দপ্তরের দিকে যদি যান, বাংলাদেশে কোনো পররাষ্ট্র অবস্থান নাই, কোনো কিছু নেই। আপনাদের ধারণা নেই ঘটনাগুলো কি ঘটতেছে। ধরেন শেখ হাসিনা আছে ভারতে, খুব ভালো বুঝলাম উনি ভারতে আছে। ভারত তার কূটনৈতিক কারণে তার এম্বারাসমেন্ট, সেটা কূটনৈতিক বিপর্যয় তার জন্য, সে হাসিনাকে ফেরত দেবে না। কারণ সে একদিন তাকে বন্ধু বলছে, সে সহজে বন্ধু দেবে না। কিন্তু আরো হাজার হাজার খুনি যে আছে ওখানে, ওদেরকে ফেরত দেবেন না কেন? আপনি আনতে পারলেন না কেন? প্রশ্ন করি, আপনি কি গিয়েছিলেন? আমি তো অরূপ চেটেকে ফেরত দিছি, আমরা দিছি না? আমরা তো শশধরকে ফেরত দিয়েছি, আমাদের রাজখাকে ফেরত দিয়েছি। তো আপনি ওই খুনিগুলিকে আনতে পারছেন না কেন? ভারতকে বলছে যে আমি খুনিগুলি ফেরত দেবো না, তো বলেন তার কাছে কথা বলছেন, আমি জানতে চাই। এই যে কথা কথা ভারত বিরোধিতা বলেন, তা আমি বোঝা গেল যে আপনারা ভারতের সঙ্গেই কাজ করতেছেন। আপনি যদি ডিপ্লোম্যাটিক্যালি যদি জিও পলিটিক্যালি বুঝেন, একটা যে কোনো রাষ্ট্রের পক্ষে যেহেতু তারা একটা সরকারকে সাপোর্ট দিয়েছে, তারা হঠাৎ করে আপনাকে এসে ফেরত দিয়ে দিবে হাসিনাকে, এটা তো করবে না। সেটা বাকিগুলো কি করে? এটা তো ক্রিমিনালস। বাংলাদেশ থেকে ডিজিএফআই এর দায়িত্বে, গুরুত্বপূর্ণ দায়িত্বে আসে সে জেনারেল পালায়া ভারতে থাকে কেমনে? আমি বুঝে পারি না। এই তো বাংলাদেশে তো সিকিউরিটি বলে কিচ্ছু নাই, কোনো কিছু নাই। আর আপনারা এখন বসে নির্বাচন আপনার কথা বলতেছেন। এটা কিরকম আপনার আত্মঘাতী আপনাদের চিন্তা করেন আপনার। আমি সাংবাদিক কথা বলছি, রাজনৈতিক দলগুলিতে আমি বলতে আসি, তারা রাখবো না আমার উপরে। আমি তো বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম, এখনো তাদেরকে ভালোবাসি, পছন্দ করি। আমি যদি পলিটিক্যাল একটা দল আকারে সে গড়ে উঠুক, কিন্তু বিএনপি তো পলিটিক্যাল দল না। এই যে কথাটা বললাম পলিটিক্যাল দল, এটা কারা সংজ্ঞা দিবে যে একটা রাজনৈতিক দল আদৌ রাজনৈতিক দল কিনা? এটা তো জনগণ ঠিক করবে। জনগণ কি করে ঠিক করে? ওই যখন গঠনতান্ত্রিক প্রক্রিয়ার আলোচনা যখন শুরু হয়, গণপরিষদে বসে তারা ঠিক করে এই গুণ থাকলে, এই ক্রাইটেরিয়া থাকলে ইহাকে রাজনৈতিক দল বলে। কিন্তু বিএনপি কি রাজনৈতিক দল? জামাত তো ইতিমধ্যে নিবন্ধিত না, এখন ঘোষিত দিয়েছে, এখন নিবন্ধিত না। কি জন্য? এ সরকার নিবন্ধন দিয়েছে, কিসে দিতে পারেন? আগে বা আপনার নিবন্ধন বন্ধ হলো কেন? এটা তো তোরা করতে হবে। আগে যদি নিবন্ধন বন্ধ হয়ে থাকে, তো সে আইন তো এখন আছে গণপ্রতিনিধি দপ্তরে,
সেই কমিশন তো এখনো আছে। সেই কমিশনের ভিত্তিতে তাকে আপনি নিবন্ধন দিচ্ছেন, জামাতকে খুব খুশি হলাম, খুব ভালো কথা। জামাতের গুরুত্বপূর্ণ, তাকে নিবন্ধন বাদ দিতে তো কোনো যুক্তি থাকে না। ঠিক আছে, তাহলে আপনি এখন আওয়ামী লীগকে আপনি কি দিলেন, তার তৎপরতা বন্ধ করে দিলেন। কোনো ঠিক নেই, আপনি আপনার ইচ্ছা মতো করতেছেন, কোনো আইন নেই তার মধ্যে, আপনার ইচ্ছা। অবশ্যই আমি পক্ষে আওয়ামী লীগের যেই নিষিদ্ধ করা হয়েছে তার তৎপরতা, তাকে কার্যকর নিষিদ্ধ, তাকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি, কার্যকর নিষিদ্ধ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা বারবার বলেছি প্রথম দিন থেকে যে একটা রিকনসিলিয়েশনের প্রক্রিয়া শুরু করেন। মানে ধরুন একটা একটা যে কোনো একটা লোক, সে পুলিশের লোক হোক কি সেনাবাহিনীর লোক, সে হুকুম পেয়েছে, যেহেতু সে কমান্ডের অধীন, হুকুমের অধীনে সে একটা অত্যন্ত খারাপ কাজ, সেটা জঘন্য একটা কাজ সে করে, ও তো হুকুমের পালন করেছে। তার কমান্ড স্ট্রাকচার তো হুকুম অধীন স্ট্রাকচার, তো তার কাছে তো শুনতে হবে হুকুমটা দিছিল কি, তাকে তো বলতে দিতে হবে। তার রিকনসিলিয়েশনের যদি এটা প্রক্রিয়া শুরু করতাম তাহলে কি হতো, এই ব্যাপারগুলো কিন্তু সামনে আসতো। কিন্তু আমরা রিকনসিলিয়েশনটা শুরু করি না, আমরা বিচার করব। তো বিচারের প্রক্রিয়া তো দেখছি না কোথাও আগাইছে, কিছু কিছু তো আগায় নেই। তাহলে প্রথম থেকে তোর ছাত্ররা বলতেছে যে বিচার না হলে আমরা নির্বাচন চাই না। বিচার কি পারবেন করতে এদের ফেব্রুয়ারিতে? তার বাইবেল আছে না? শুনেন, লোকের চোখে ধুলা দিয়ে তো রাষ্ট্র গঠন করতে পারবেন। আপনি তো অ্যাপিল আছে, যদি আপনি বিচারই করেন তাহলে তাকে তো অ্যাপিল করবার সুযোগ দিতে হবে। তো অ্যাপিল করতে আরো 10 বছর লাগে না। আর যদি আপনি মিলিটারি যে সেনাবাহিনীকে, তার যে আইন আছে যে তুমি কমান্ডের বাইরে তুমি এই গুম করেছো, কমান্ডের বাইরে তুমি আয়না ঘর রাখছো, কমান্ডের বাইরে তুমি এই অপরাধ তুমি করেছো, তাহলে আর্মির মধ্যে এটা রিজলভ হয়ে যেত। তারপর যেগুলা আপনার অপরাধ করেছে ওরা গুলি করে, ওদের ওদের আইন তো ভিন্ন, সিভিল আইন না। তাহলে আমি পুরো ইনস্টিটিউশনকে আমি কি করতে পারতাম, রিকভার করতে পারতাম এবং পরীক্ষা করতে পারতাম যে যেসব জেনারেলরা ক্ষমতা আছে এখন, এইসব জেনারেলরা শেখ হাসিনার কতটুকু দালাল, আমি তখন পরীক্ষা করতে পারলাম। ওদেরকে তো আমি ট্রায়ালে দিতে পারলাম না। যারা ইতিমধ্যে প্রমাণিত যে এই ধরনের কাজের মধ্যে জড়িত, তা আমরা তো বলি নাই সেনাবাহিনীকে এদের বিচার দেখতে চাই আমরা 1 মাসের মধ্যে। তোমাদের কোর্ট আছে, কোর্টে বিচার করো, কোর্ট মার্শালে। কিন্তু আপনি যখন সিভিল কোর্টে আনছেন, তার মানে আপনি এদের বিচার করবেন না, এটা তো বুঝে যায়। তাহলে এই যে একটার পর একটা আপনারা তামাশা করে যাচ্ছেন জনগণের সামনে, এই তামাশার মধ্যে দিয়ে কদিন পরে যখন আপনারা মাঠটা খাবেন, তখন কার জন্য কি আপনারা দায়ী, নাকি এরপরে কি আপনারা অন্যদেরকে দায়ী করবেন? তাহলে আমি সেই জন্য বলছি যে পলিটিক্সের ব্যাপারটা আমরা গঠনের ব্যাপার, এটা প্রত্যেকটা জিনিস লিগেল প্রশ্নকে আপনি এড়িয়ে যেতে পারেন না। আইনের প্রশ্নটা আপনি সংবিধানও রাখবেন, আবার সংবিধান বিরোধী ভূমিকা রাখবেন, দুটো তো হতে পারে না। হয় আপনি সংবিধান ফেলে দিন, আমাদের প্রথম প্রস্তাব কি ছিল, আপনি সংবিধান ফেলে দিন, এরপর আপনি নতুন গঠনতন্ত্রের প্রক্রিয়া আপনি শুরু করেন। নতুন গঠনতান্ত্রিক শব্দ সংবিধান বলি না, খেয়াল করেন, এদের আবারও শব্দের সমস্যা। সংবিধান রচনা করে কলোনিয়াল যারা শাসন করতে চায়, যারা আমি আপনাদেরকে শাসন করতে চাই, আমি একটা আইন বানিয়ে দেব, আইন বানিয়ে বলে এই আইন আপনারা চলবেন, এটাকে কনস্টিটিউশন বলে না। কনস্টিটিউশনের সহজ অনুবাদ হলে গঠনতন্ত্র। তা থাকবেন না, আমরা শাসনের তন্ত্র না, এটা আইনের তন্ত্র না, এটা হলো গঠনের তন্ত্র। কি করে আমরা রাষ্ট্রটা বানালাম, এটা তার একটা রূপ। তার মধ্যে আইন থাকে, তার মধ্যে আদর্শ থাকে, তার মধ্যে বেসিক স্ট্রাকচার কিছু বক্তব্য থাকে, প্রিএম্বল থাকে, কিছু ইতিহাস থাকে, এবং অনেক তর্ক বিতর্ক, সমাজের তর্ক বিতর্কগুলো এই মধ্যে থাকে। সম্পত্তির অধিকারের প্রশ্নে, নারী পুরুষের সম্পর্কের প্রশ্নে, পারিবারিক সম্পর্ক থেকে শুরু করে সমস্ত কিছু। আমাকে রাষ্ট্রটাকে আমি কি করবো, পার্লামেন্টারি ফর্ম থাকবে না এটা একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম হবে, এটা তো বিতর্কের বিষয়। তো আপনি এই যে 17 কোটি লোকে সিদ্ধান্ত নিতে দেবেন না যে তোমরা কি রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্র চাও, নাকি তোমরা আসলে ওই ইংল্যান্ডের সংবিধান চাও। তো ইংল্যান্ডের সংবিধানে যদি চাও, ইংল্যান্ডের ব্যবস্থায় যদি চাও, তার সংবিধানের দরকারটা কি ভাই, ওদের সংবিধান নেই। তুমি যদি ইংল্যান্ডেই চাও, তো ইংল্যান্ডের সংবিধান নেই, ওটা চাও কেন? এই যে একটা জোড়া তালি দিয়ে আপনারা এই রাষ্ট্রটা চালাবার চেষ্টা করছেন, এটার পরিণতি ভয়াবহ হবে। কারণ আপনারা ভুলে গেছেন যে 8 তারিখ থেকে আমি বলে আসতেছি, এটাকে এখানে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে।
আপনাদেরকে কনস্টিটিউশনের কলা দেখাইছে, আইনের কলা দেখিয়েছে, সাংবিধানিক ধারাবাহিকতার কলা দেখিয়েছে, সো কল ডক্ট্রিনস অফ নেসেসিটির কলা দেখিয়েছে। এখন বলেন আমার ধমক খায়া, কেউ বলে না। জনগণ যখন সরাসরি হাজির থাকেন, এটাকে বলে গণতন্ত্র। জনগণ তার নির্বাচন লাগে না। নির্বাচন কি জন্য? আপনার অভিপ্রায়টা ব্যক্ত করার জন্য আপনি নির্বাচন, কাকে আপনি প্রতিনিধি পাঠাবেন। আর গণঅভ্যুত্থানে কি হয়? জনগণ নিজে নিজে হাতে ক্ষমতা নিয়ে নিয়েছে, তার আর কোনো আইনের অধীনে যাইতে হয় না। গণঅভ্যুত্থান মানে জনগণ যখন নিজের ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছে, তার যখন আর কোনো প্রতিনিধিত্বের প্রয়োজন পড়ে না, এটাকে বলে গণঅভ্যুত্থান। দেখেন, আপনারা কিন্তু পলিটিক্যাল টার্ম বুঝেন না। গণঅভ্যুত্থান একবার বলেন গণঅভ্যুত্থান, একবার বলেন বিপ্লব, অথচ অর্থ বুঝেন না। পলিটিক্যাল টার্ম এগুলো, এটা খুব গুরুত্বপূর্ণ ফিলোসফি। আমাকে দার্শনিক বলছেন গুরুত্বপূর্ণ ফিলোসফিক্যাল মিনিং আছে, এটা লিগ্যাল মিনিং আছে। লিগ্যাল মিনিংটা কি? গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈধ, তার কোনো আইনে অধীনে যেতে হয় না। তার কোথাও গিয়েও কিচ্ছু বলতেন, জনগণের সামনে বলতে আজ থেকে আমি ক্ষমতা দখল করলাম তোমাদের পক্ষে, বা শেষ। এরপর তার ফরমানের দ্বারা দেশ চলে। ফরমানের দ্বারা কি করে দেশ চালাবে, এটার ফর্মুলাও আমি লিখে দিয়েছিলাম তখন শুরুর দিকে 8 তারিখে। আপনারা আমার বক্তব্য শুনেছেন। আমি বলছি তিনটা খালি বক্তব্য লাগবে, যে এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের এখানে উপদেশ সরকার আছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে। আমি সেই সরকার 3টা নীতির ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালনা করবে। 1 নম্বর হলো এই বিদ্যমান যে আইন আছে সে আইনের মতোই রাষ্ট্র চলবে, শুধু যদি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে কোনো সাংঘর্ষ তৈরি হয়, সাংঘর্ষিক হয়, তার মানে মানবাধিকারটা আমরা সমুন্নত রাখতে চাই, যাতে কোনো ফ্যাসিস্ট আইন যেন আমাদের বারবার চেপে না বসে। 1 নম্বর ব্যাপার। 2 নম্বর, রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না বা এমন কোনো নীতি প্রণয়ন করতে পারবে না যার দ্বারা ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ হয়। 2 নম্বর। এরপর নীতিটা কি? রাষ্ট্র এমন কোনো আইন কিংবা নীতি প্রণয়ন করতে পারে না যার দ্বারা প্রাণ, প্রকৃতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নষ্ট হয়। সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ধর্মীয় বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, এটা আমার কালচারের অংশ, আমার বিশ্বাসের বৈচিত্র্য। আমি হিন্দু হতে পারি, কি খ্রিস্টান হতে পারি, কিন্তু রাষ্ট্র কোনো আইন করতে পারবে না যে আইনের দ্বারা সেই বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। আমরা অনেক সময় কি বলি, আমরা ইসলাম রাষ্ট্র বানাইতে হবে। ইসলামের রাষ্ট্রের কোনো ধারণাই নেই, ইসলামের সমাজের ধারণা আছে। রাষ্ট্রের ধারণা আসছে পাশ্চাত্য থেকে। রাষ্ট্রের আধুনিক রাষ্ট্র মাত্রই খ্রিস্টান রাষ্ট্র, কারণ তার সার্বভৌমত্বের ধারণাটা খ্রিস্টান সভারেন্টি থেকে আসছে। সভারেন্টির যে কনসেপ্ট, আগে আল্লাহ, এরপরে গির্জার কাছে গেছে, এরপরে রাজার কাছে গেছে, এরপরে জনগণের কাছে গেছে, এটা আদেশ দেবার ক্ষমতা। ফলে এই যে ব্যাপারগুলো আমরা আমাদের সমাজে আলোচনা করি না, ঠিক না? আপনি ধরুন একটা যদি শরীখানা থাকে, একটা ইসলামী শরীখানা হবে, তবে ইসলামী রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র নেই। ইসলামী সমাজ আছে, অফকোর্স, এটা অত্যন্ত রিচ, অত্যন্ত সমৃদ্ধশালী একটা কনসেপ্ট। আজকে এটা আলোচনার বিষয় নয়, কিন্তু এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করি তাহলে আমাদেরকে আগামী দিনে আমাদের বড় বড় বিপদগুলো কি, একটা জিও পলিটিক্যাল। আপনার বলেছেন যে জাফরি শেখ সাহেব বলছে, সে বহুদিন আগে 18 আগস্টে, যে এখানে রেজিম চেঞ্জ হয়েছে। তো রেজিম চেঞ্জ হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এখানে একটা সরকার বদল হয়েছে। এখন সরকার বদল হওয়ার কারণে আপনারা যাদেরকে দেখছেন বিভিন্ন রকম কমিশনে, ওরা বিদেশ থেকে আসছে, এবং অনেকে পরিষ্কারই বলছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু লোকজনের রিগেন কি করে করবেন। রিগেন যদি আমি করতে চাই, তাহলে আমি প্রথম কিছু কিছু জিনিস বলে আলোচনা শেষ করবো। প্রথম হচ্ছে, দয়া করে এই নির্বাচন ধারণাটা বাদ দিবেন যদি আমরা কিছু করতে চাই। নির্বাচন কখনোই গণতন্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ভুলটা মাথার মধ্যে, এই যে ভুল যে নির্বাচন মানেই গণতন্ত্র, এটা মারাত্মক ভুল। গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের সামষ্টিক অভিপ্রায় বাস্তবায়িত করে, সামষ্টিক অভিপ্রায় প্রথম। এটাকে আরেক নাম আছে, তাই এটাকে বলে গণ সার্বভৌমত্ব।
অথবা এই একটা যেটা বললাম জনগণের গাঠনিক ক্ষমতা, জনগণের গাঠনিক ক্ষমতা কখনোই হরণ করা যায় না, কারণ আন্দোলনের মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্নভাবে জনগণ সবসময় এই গাঠনিক ক্ষমতাটাকে সে জারি রাখে। এখন সমস্যাটা কি হয়েছে, কেন্দ্রীয় ক্ষমতাটা যেখানে দিয়ে দিয়েছেন পুরনো প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে। যেহেতু আমরা শেখ হাসিনার রাষ্ট্রকে আমরা টিকে রেখেছি, ফলে সেই রাষ্ট্রটাই আছে, ফলে এখন এই রাষ্ট্রটা আপনার সামনে দানবের মতো দাঁড়িয়ে আছে, এটাকে আপনি ভাঙতে পারছেন না। আপনি এটাকে বলছেন সংস্কার করতে হবে, আবার কেউ বলছেন যে হ্যাঁ এখানে আমি একমত, ওখানে আমি ওই মত। তো এটা তো দরকার নেই তর্কদের সঙ্গে করা। এটা গণপরিষদ, তুমি যদি পারো গণপরিষদ নির্বাচনে আসো, গণপরিষদে গিয়ে বলো, জনগণকে বোঝা আমি এটা করতে চাই, আমি বাংলাদেশ রাষ্ট্র যখন থাকবে এই রাষ্ট্রের আমি এরকম একটা রাষ্ট্র দেখতে চাই, রাষ্ট্র গঠন যেটা আপনি চ্যালেঞ্জ করতে চান সাদেক ভাই, যে আমাদের নতুন বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ হলো খুব সহজ, নতুন গণপরিষদ গঠন করা, একটা গণপরিষদের নির্বাচন করা, এবং সেই গণপরিষদে আমাদের সমস্ত সাংবিধানিক প্রশ্ন, সকল আইনি প্রশ্ন, রাষ্ট্র গঠনের প্রশ্নের ফয়সলা করা। এই হচ্ছে সিম্পল ফর্মুলা। যখন আমরা এই সিম্পল ফর্মুলাকে আমরা জটিল করে ফেলি, এদিক ওদিক নিয়ে যায়, বিভিন্ন শক্তির কারণে আমরা এটাকে যখন নষ্ট করে ফেলি, তখন স্বভাবতই আমরা কি করি, আমরা একটা মারাত্মক বিপদের দিকে ছুটে যাই। বিপদটা হচ্ছে যে আপনারা এখন বিভক্ত, দলীয়ভাবে বিভক্ত, মতাদর্শিকভাবে বিভক্ত, এবং জনগণ যে একটা সামষ্টিক অভিপ্রায়টা একটা ঐক্যমতের তৈরি করবে, ঐক্যমত করবার কোনো প্রক্রিয়া আপনাদের নাই। কারণ যখনই যদি আজকে ডক্টর ইউনূস বলতেন যে ঠিক আছে আমি জেলায় জেলায় বিভিন্ন রকম জেলা শহরে আসেন আমাদের টাউন হলগুলো, তো জেলা শহরের টাউন হলে জনগণ বসুক না, জনগণ বসেই বলুক যে আমরা কি ধরনের বাংলাদেশ চাই। আমরা এখানে যারা এরকম বলছি আমরা তো আলোচনা করি, আমরা নাহলে একটা লিস্ট দিলাম ভাই এরকম বাংলাদেশ চাই। তাহলে জনগণকে আপনি অংশগ্রহণ করান, জনগণকে যেখানে পারেন, রাস্তায় পারেন কি টেলিভিশন শোতে পারেন, জনগণকে বলতে দিন, জনগণকে ক্ষমতা দিন, জনগণকে বলতে দিন তারা কি ধরনের বাংলাদেশ তারা চায়। এটা না করে আপনি কি করলেন, আপনার 2-3টা লোককে নিয়ে আসা আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন করলেন, এটা তো কোনো ভ্যালিডিটি নেই, আপনাদের কোনো ওদের এখতিয়ারই নেই আপনার। আবার এখন বলতেছেন ওদের কথা শুনতে হবে, কিসের জুলাই সনদ? জুলাই সনদ করে কোনো অধিকারই নেই। আপনি জুলাই ঘোষণা দিয়ে দিতেন না, ছাত্রদের খেয়াল করেন জুলাই ঘোষণা করা যায়, এটা গণঅভ্যুত্থানের পরে জনগণের পক্ষে আগামী দিনের রাষ্ট্রের রূপটা কেমন হবে তার মূল দার্শনিক ভিত্তিগুলো ঘোষণা দেয়। এই যে 3টে নীতি কথা বলছিলাম, এই 3টে নীতিকে বলে জুলাই ঘোষণা, যে আমাদের আগামী দিনের রাষ্ট্রে কোনো ব্যক্তি বা ব্যক্তির অধিকার বা ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না, প্রাণ, প্রকৃতি, পরিবেশ, সাংস্কৃতিক বৈচিত্র্য নষ্ট করা যাবে না, জীবন জীবিকা ধ্বংস করা যাবে না। এটা বলে যে ঘোষণা। ঘোষণা খুব ছোট হয়, 1 পাতা বা বড় 1/2 পাতা। এখন সেইটা আমরা হারিয়ে ফেলেছি। এখন আমাদেরকে প্রথম কাজটা, এই কথা বলে আমি শেষ করবো, প্রথম কাজটা বিনয়ের সঙ্গে বলি, একটা হাত করজোড়ে বলি, আপনারা বিশেষজ্ঞ সাংবাদিকরা আপনারা একটু পরিভাষা ব্যবহার করতে সতর্ক থাকুন। 2 নম্বর, আমরাও যেন পরিভাষা ব্যবহার করতে সতর্ক থাকি, এবং রাষ্ট্র গঠনের প্রক্রিয়া একই সঙ্গে এটা একটা বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া, জনগণকে সচেতন করার প্রক্রিয়া। জনগণও যেন বুঝে, সে যখন একটা শব্দ ব্যবহার করে এই শব্দটা মানে কি, এই শব্দটা মানে কি, আমি নির্বাচন দিলে যখন একটা লোককে যখন ক্ষমতা দিব, আর বাকি সারা বছর একদিনের জন্য অধিকার, আর সারা বছরের জন্য কিন্তু আমি তার দাস। আর নির্বাচন তো করতে পারবে না, কারণ আমাদের 20 কোটি টাকা নাই, নির্বাচন করবে তারাই যারা লুটিয়া মাফিয়া প্রতিনিধি। আপনার নির্বাচন করার অধিকারই নেই, আপনি তো নির্বাচিত হতে পারবেন না জীবনে। তো জনগণের গণতন্ত্রের কথা বলতেছেন কি জন্য? তার প্রথম কাজটা হচ্ছে তথাকথিত নির্বাচনবাদিতা, নির্বাচন মানে গণতন্ত্র, এই ভুয়া তত্ত্ব থেকে বেরিয়ে আসে। এই ভুয়া তত্ত্বকে বেরিয়ে এলে প্রথম একটা ধাপ আমরা এগিয়ে যাব, আমরা সকল পক্ষের সঙ্গে বলতে পারবো আমাদেরকে নতুন করে বাংলাদেশ গঠন করতে হবে। আপনার যদি কোনো প্রস্তাবনা থাকে বলেন, আমরা আলোচনা করি, কিন্তু মূল কাজ হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ গঠন। আমি এখনো বলি ডক্টর ইউনূসের পক্ষে অবশ্যই সহজ একটা সত্যিকার অর্থে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা কোনো সমস্যা নেই। তিনি বলতেই পারেন যে আমরা চেষ্টা করেছি 1.5 বছর, আমি রাজনৈতিক দলগুলো আমাদেরকে সহযোগিতা করে নেই। অতএব আমি এই সংবিধানের অধীনে বাংলাদেশের সমস্যার সমাধানের যে চেষ্টা করেছি এটা আমি বাতিল করে দিলাম, এবং আমি অবশ্যই একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম। এরা আগামী দিনে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে। আমি নিশ্চয়ই মনে করি বাংলাদেশের জনগণ এটা সমর্থন করবে, কারণ আমাদের এখন গঠনতন্ত্র প্রণয়নটা সবচেয়ে বড় জরুরি, এবং সেই গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়ায় প্রত্যেকটা নাগরিক যেন
অংশগ্রহণ করতে পারে, কথা বলতে পারে, বা আমার এই যে আমি বলতেছি আমাকে যেন বলতে পারে প্রধানমন্ত্রী সাহেব ভুল বলছেন, এটা তো আলোচনা করতে হবে। সে আলোচনা করবার পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, যাতে আমরা তর্ক বিতর্ক আলাপ আলোচনা কেমন এর মধ্যে দিয়ে আমরা সামষ্টিক অভিপ্রায়, জনগণের সামষ্টিক অভিপ্রায়, তার যে রূপ, তার যে বাস্তবায়ন, এটাকেই গণতন্ত্র বলে।